দর্শক, এই মুহূর্তে আছি ঢাকার যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেই ভিতরে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ছাত্র দলের বিভিন্ন জায়গা থেকে এবং ছাত্র দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলিতদের বিচারের জন্য যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে আমরা আজকের এই আনুষ্ঠানিক মার্চ ফর জাস্টিস আমরা কর্মসূচি পালন করছি এবং এই কর্মসূচি আজকে শেষ। না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। উই আর লুকিং ফর শত্রুজ জনপ্রিয় এই ডায়লগটি দিয়েছিলেন সাবেক বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। 10 ট্রাক অস্ত্র মামলায় দীর্ঘ কারাভোগের পর অবশেষে সম্প্রতি মুক্ত বাতাসে বের হলেন তিনি। বিজ্ঞানীরা বলছেন দ্রুতই ভেঙে দুটুকরো হয়ে যেতে পারে ভারত। এ খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম জি নিউজ। জানা গেছে খবর প্রকাশের পর উদ্বেগ বাড়ছে দেশটির মানুষের মাঝে। কিছুদিন আগেই ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত, ক্ষয়ক্ষতির পরিমাণও। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসানের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা অপকর্ম ও বিতর্ক। আওয়ামী লীগ সরকারে মন্ত্রী হিসেবে ক্ষমতা পাওয়া এই সাবেক নেতা ধর্ম অবমাননা, হত্যাকাণ্ড, নির্যাতন, নারী কেলেঙ্কারি ইত্যাদি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ে আর কিছুই বলবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। দর্শক, এই মুহূর্তে আছি ঢাকার যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেই ভিতরে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ছাত্র দলের বিভিন্ন জায়গা থেকে এবং ছাত্র দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই ঢাকার যে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এখান থেকে কিন্তু জাস্ট মার্চ ফর জাস্টিস তারা কিন্তু পালন করবেন এবং এখান থেকে একটি মিছিল নিয়ে কিন্তু বের করবেন এবং এই মিছিলটি শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন এবং ওখানে গিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন। এবং তার আগে আমরা একটু জানার চেষ্টা করবো এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো কি উদ্দেশ্যে আজকে তারা এই মার্চ ফর জাস্টিস পালন করছেন। আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন যে খুনি ফ্যাসিস্ট হাসিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু খুনি ফ্যাসিস্ট হাসিনার যে দোসররা এখনো বাংলাদেশে বিভিন্ন জায়গায় বহল তবিয়াতে রয়ে গেছে। আজকে আমরা জানি যে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ গত 15 বছরে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। হত্যা, গুম, খুন, ধর্ষণ, অপহরণের অভয়ারণ্যে পরিণত করেছিল বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলো। সেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মার্চ ফর জাস্টিস কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করা এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল আওয়ামী লীগের দালাল শেখ হাসিনার দোসররা রয়েছে, ফ্যাসিস্টের দোসররা এখনো রয়ে গেছে, তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাদের যাতে বিচার নিশ্চিত করা হয়, সেই বিচারের দাবিতে আমরা আজকে এখানে এসেছি। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিস্ট হাসিনার দোসররা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেটে এখনো ফ্যাসিস্ট হাসিনার দোসররা রয়ে গেছে। এই ফ্যাসিস্ট হাসিনার দোসরদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেট থেকে অপসারণ করতে হবে। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং প্রশাসনের সকল জায়গায় যে সকল জায়গায় ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো রয়ে গেছেন তাদেরকে সেখান থেকে সমূলে নির্মূল করতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। ছাত্রলীগের সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, সাথে জড়িতদের বিচারের জন্য যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে আমরা আজকের এই আনুষ্ঠানিক মার্চ ফর জাস্টিস আমরা কর্মসূচি পালন করছি এবং এই কর্মসূচি আজকেই শেষ নয়। আমরা যদি এই ইস্যুতে
বিশেষ করে ছাত্রলীগের বিচার এবং ফেসিবাদের সাথে জড়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা জড়িত ছিল তাদের যদি বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে না পারে আমরা ছাত্রদল রাজপথে থাকবো। আপনাদের আজকের প্রোগ্রামের মাধ্যমে কি আপনারা অন্তর্বর্তী সরকারের উপর কোনো চাপ তৈরি করতে চাচ্ছেন কি? না, আমরা মূলত বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকটে আমাদের দাবিগুলো যে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছাত্রলীগের যে সন্ত্রাসীদের যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল, সন্ত্রাসী কার্যকলাপ করেছে, তাদের সকলের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা মূলত এই কর্মসূচি পালন করছি। কিন্তু যারা গুম এবং খুনের সাথে জড়িত এবং ছাত্র দলের নেতাকর্মীদের গুম এবং খুন করা হয়েছে, তাদের সাথে যারাই জড়িত থাকুক তাদের বিচারের দায়ভার কিন্তু অবশ্যই প্রশাসনের উপর বর্তায়। তো তারাও তাদের দায়িত্ব পালন করবে। অর্থাৎ ছাত্রলীগের বিচার এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ফেসিবাদের সাথে জড়িত ছিল তাদের বিচারেই হলো আমাদের মূল দাবি, এবং সেই মূল দাবিটি হলো আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট। পরবর্তী কর্মসূচি সম্পর্কে আজকে কিছু পরবর্তী কর্মসূচি কি ঘোষণা দিবেন? জি, আমরা সত্যিকার অর্থে আজকে যেহেতু আমরা অপেক্ষা করেছি, আমরা কিন্তু দেখেন এই নির্দলীয় সরকারকে বারবার সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছি, এবং আজকের দিন পর্যন্ত আমরা কোনো কর্মসূচি ঘোষণা করিনি। আমরা নীরবে নিবৃত্তি থেকে সাধারণ শিক্ষার্থীদের মনোভাব বুঝেই ক্যাম্পাসগুলোতে বিচরণ করছি। আমাদের কোনো হল দখল বলেন, রুমে পেশি শক্তির প্রদর্শন সামান্যতম সেই নজির কিন্তু আমরা নেই। আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এর মাঝে কিন্তু আপনি 5.5 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। তো বিচার প্রক্রিয়া যদি দীর্ঘসূত্রতা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষের মাঝেও একটি সংশয় সৃষ্টি হয় যে আদৌ এই সরকার এই ছাত্রলীগের সন্ত্রাসীদের সত্যিকার অর্থে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে কি না, কিন্তু তাদের সেই সদিচ্ছা রয়েছে কিনা। আমরা নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধ করা আর হলো যারা অপরাধী তাদেরকে বিচার করা এক নয়, কিন্তু তো তাদেরকে বিচার করতে হবে। বিশেষ করে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। উই আর লুকিং ফর শত্রুজ জনপ্রিয় এই ডায়লগটি দিয়েছিলেন সাবেক বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। 10 ট্রাক অস্ত্র মামলায় দীর্ঘ কারাভোগের পর অবশেষে সম্প্রতি মুক্ত বাতাসে বের হলেন তিনি। কিন্তু বাবরকে অনেকে ডাকেন 7 বোনের এক ভাই হিসেবে। 17 বছর পর জেল থেকে বের হওয়া বাবরকে কেন 7 বোনের এক ভাই বলা হয়, কিংবা তার 7 বোনই বা কারা? ভারতের আসাম, ত্রিপুরা, অরুণাচল, নাগাল্যান্ড সহ 7টি রাজ্যকে একত্রে 7 সিস্টার্স নামে অভিহিত করা হয়। ভারতের এই রাজ্যগুলোর ভৌগোলিক অবস্থান বেশ সংবেদনশীল হিসেবে পরিচিত। ভারতের এই 7 রাজ্যকে ঘিরেই আছে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স খ্যাত 7 রাজ্যের বিষয়ে তার ভূমিকা আজও উপমহাদেশের ভূ রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো ভারতের এসব রাজ্যে স্বাধীনতাকামীদের সহযোগিতার চেষ্টা। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামে 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান জব্দ করা হয়। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা দায়ের করা হয়। এ মামলার একজন অন্যতম আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 2004 সালে 10 ট্রাক অস্ত্রের ঘটনায় বাবর সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই অস্ত্রগুলোর উদ্দেশ্য ছিল 7 সিস্টার্স অঞ্চলের স্বাধীনতাকামীদের হাতে তুলে দেওয়া। বলা হয় এই অস্ত্র আসার উদ্দেশ্য ছিল ভারতের ভূখণ্ডে বিদ্রোহ জোরদার করা। মামলায় অভিযোগ করা হয় তিনি এই অস্ত্র আমদানি রপ্তানিতে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। অভিযোগ ছিল তিনি অপারেশন সম্পর্কে অবগত ছিলেন এবং এ ব্যাপারে তিনি সুবিধা প্রদান করেছিলেন, যা এখন ভুল প্রমাণিত হয়েছে। বলা হয় চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটা ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করেছেন, যদিও বিষয়টি প্রমাণিত নয়। লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক উত্থান শুরু হয় 1991 সালে নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচনের মধ্য দিয়ে। 2001 সালে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। ওই সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এর পেছনে বাবরের ভূমিকা বিশেষভাবে আলোচিত। 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে সম্প্রতি তিনি দীর্ঘ 17 বছর
সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসানের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা অপকর্ম ও বিতর্ক। আওয়ামী লীগ সরকারে মন্ত্রী হিসেবে ক্ষমতা পাওয়া এই সাবেক নেতা ধর্ম অবমাননা, হত্যাকাণ্ড, নির্যাতন, নারী কেলেঙ্কারি ইত্যাদির জন্য বেশ বিতর্কিত ছিলেন। বিরোধী দলীয় নেতাদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য, নারীদের প্রতি অপমানজনক আচরণ এবং ক্ষমতার অপব্যবহার ছিল তার মূল বৈশিষ্ট্য। এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ছিলেন জামালপুর 4 আসনের সাবেক এই সাংসদ। একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয় 2013 সালের 26 মার্চ স্বাধীনতা দিবসে ফুল দেওয়া নিয়ে উপজেলার আরামনগর বাজারে সংঘর্ষে বিএনপি কর্মী বেলাল হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ মুরাদ হাসানের বিরুদ্ধে। বেলালের মৃত্যুর পর পেরিয়ে গেছে 1 যুগ, কিন্তু এখনো স্বজন হারানোর ব্যথা কাটেনি তার পরিবারের। বেলালের পরিবারের দাবি, সাবেক এই এমপি পিছন থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করে বেলালকে। শুধু গুলি করে নয়, 2014 সালের 2 ফেব্রুয়ারি ভাটারা ইউনিয়ন যুবদল নেতা সুজন খানকে পিটিয়ে ও হাত পায়ের রক কেটে হত্যা করা হয়। পরে তার মরদেহের উপর মোটরসাইকেল চালিয়ে পৈশাচিক উল্লাস করে মুরাদের সমর্থকরা। পুত্রশোকে মারা গেছেন সুজনের মা, এমনটাই দাবি পরিবারের। একইভাবে 2010 সালের 4 সেপ্টেম্বর ছাত্রদল কর্মী মাসুদকে যমুনা নদীতে ফেলে হত্যা করা এবং বিএনপির 13 নেতাকর্মীকে হত্যা করার অভিযোগ মুরাদের বিরুদ্ধে। প্রতিবেদনে জানানো হয় 2008 সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মুরাদ হাসান বেপরোয়া হয়ে ওঠেন। অনুসারীদের নিয়ে গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী। বালু ব্যবসা, গরুর হাট নিয়ন্ত্রণ, সরকারি প্রকল্প বরাদ্দে অনিয়ম, জমি দখল, মাদক ব্যবসা ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহ অপরাধ জগতের এমন কিছু নেই যার সঙ্গে যুক্ত ছিলেন না বিকৃত চরিত্রের মুরাদ হাসান। এদিকে মুরাদ হাসানের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় বিতর্ক সৃষ্টি হয় চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ কেলেঙ্কারির পর। এর ফলে তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন এবং তার রাজনৈতিক ক্যারিয়ারের পতন হয়। সেই সময় তার নিজ দলের নেতাকর্মীরাও তার বহিষ্কারের সংবাদে আনন্দ উল্লাস করে। রাজনৈতিক ক্যারিয়ারের পতনের পর মুরাদ হাসান কানাডা পালিয়ে যেতে চান, কিন্তু বিতাড়িত হয়ে দেশে ফিরে আসতে হয় মুরাদকে। বর্তমানে আত্মগোপনে সাবেক আওয়ামী লীগ নেতা মুরাদ হাসান। তার বিরুদ্ধে রয়েছে একাধিক। বিজ্ঞানীরা বলছেন দ্রুতই ভেঙে দুটুকরো হয়ে যেতে পারে ভারত। এ খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম জি নিউজ। জানা গেছে, খবর প্রকাশের পর উদ্বেগ বাড়ছে দেশটির মানুষের মাঝে। কিছুদিন আগেই ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত, ক্ষয়ক্ষতির পরিমাণও ব্যাপক সেখানে। সেই সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে টেকটনিক প্লেট। তবে এবার গবেষকদের দাবি, 2টি ভাগে বিভক্ত হয়ে যেতে পারে টেকটনিক প্লেট, আর এমনটা ঘটলেই 2 ভাগে বিভক্ত হয়ে যেতে পারে ভারত। জি নিউজ জানায়, বিজ্ঞানীরা বলছেন লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ ও উত্তর প্রদেশের একাংশ ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে। এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, সম্প্রতি এক সম্মেলনে বিজ্ঞানীরা দাবি করেন এই মুহূর্তে ভারতীয় টেকটনিক প্লেট ডিলেমিনেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে। দেখা যাচ্ছে গভীর নিম্নাংশটি অগভীর ঊর্ধ্বাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কাধাক্কির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিচ্ছিন্নতা খুব সহজ পদ্ধতি নয়। পৃথিবীর গভীরে খুব জটিল চলনের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। জানা গেছে, কমপক্ষে 160 লক্ষ বছর আগে গোলমালের শুরু। ভারতীয় টেকটনিক প্লেটের সঙ্গে সংঘর্ষ হয় ইউরেশিয়ান প্লেটের। ভারতীয় টেকটনিক প্লেটের একাংশ ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যায়। এর ফলেই ইউরেশিয়ান প্লেট উপরের দিকে উঠে যায়, আর ভারতীয় টেকটনিক প্লেটের একাংশ রয়ে যায় ইউরেশিয়ান প্লেটের নিচে। ভারতীয় টেকটনিক প্লেটের কিছুটা অংশ হয়তো ভাঁজ পড়ে গিয়েছে কিংবা কুঁচকে গিয়েছে। এদিকে চীনা ভূতত্ত্ববিদ লিন লিউয়ের নেতৃত্বে এক গবেষক দল পরীক্ষা করে দেখেছে দক্ষিণ তিব্বতের ভূকম্প সংক্রান্ত তথ্য। আর সেই পরীক্ষায় পরিষ্কার দেখা গিয়েছে ভারতের অনেক অংশই অবিচ্ছিন্ন থাকলেও 100 কিলোমিটার গভীর অংশে ফাটল দেখা দিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ফাটল বরাবর 2 ভাগে ভেঙে যেতে পারে দেশটি।
প্রভাব পড়বে হিমালয়ের উপরও। মনে রাখতে হবে, হিমালয়ের জন্মও ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের ধাক্কাধাক্কিতেই হয়েছিল। জি নিউজের বরাতে জানানো হয়, গবেষকরা জানান, গবেষণা আরও এগুলে তারা এই সংক্রান্ত আরও বড় ছবি পাবেন। তখনই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে পারবেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানান, টেকটনিক প্লেটের চলন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেজন্য সেদিকে লক্ষ্য রেখে ভারতের ভবিষ্যৎ সহ পৃথিবীর আগামীকাল সম্পর্কে আরও। দর্শক, আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতোই এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।